আজ পাঠ করে শোনাব দেবাশিস মজুমদারের লেখা গল্প অবসরের গোয়েন্দাগিরি। ছুটির দিন সকালে পাড়ার মোড়ে জগবন্ধু চায়ের দোকানে আড্ডা বেশ ভালো মতো জমে উঠেছে। গণেশ হালদার, প্রণব মুৎসুদ্দি আর রমেন শাসমল বেশ গুছিয়ে বসে চা খেতে খেতে গল্প করছিলেন। গণেশ হালদার কিছু আগে খবরের কাগজ পড়ছিলেন। মুখের সামনে থেকে কাগজটা সরিয়ে নিয়ে সামনের বেঞ্চ থেকে চায়ের গ্লাস হাতে তুলে নিয়ে বললেন, চারিদিকে খুন, জখম, ধর্ষণ, শুধু এইসব খবরের কাগজ ভর্তি, আর ভাল লাগে না এসব। প্রণববাবু বললেন, সে তো বটেই, আর আমরা খবরের কাগজের কথাই বা বলছি কেন? আমাদের পাড়াতেই কি কম ঘটনা ঘটল নাকি? এই তো কদিন আগেই কালাচাঁদ নন্দী খুন হয়ে গেলেন নিজের ফ্ল্যাটেই। তারও তো কিছু কিনারা হলো না। পুলিশ প্রায় রোজই আসছে, একে ওকে তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অপরাধীরা ধরা পড়ছে না বলেই ক্রাইম আরও বেড়ে যাচ্ছে। রমেনবাবু চা শেষ হয়ে গিয়েছিল। চায়ের গ্লাসটা নিচে নামিয়ে রেখে তিনি বললেন, পুলিশ যে চেষ্টা করে না তা নয়, তবে ওদেরও এত রকম তদন্ত করতে হয় যে খুঁটিয়ে সব কেসের তদন্ত করে সমাধান করা সম্ভব হয় না। গণেশ বললেন, এসব বলে কোনো লাভ নেই রমেনদা, নিজেদের কাজ ঠিকমতো করাই সবার কর্তব্য। একটু মাথা খাটিয়ে কেসগুলোকে বিচার করলেই আসল অপরাধীকে চিহ্নিত করা সম্ভব। রমেনবাবু বললেন, এসব বলা যতটা সহজ, করে দেখানো ততটাই কঠিন। বসে বসে তো অনেক কথাই বলা যায়। প্রণববাবু বললেন, আমি কালাচাঁদবাবুকে তো বেশ ভালোভাবেই চিনতাম, সেই জন্যই তো পুলিশ আমাকেও এসে একদিন জিজ্ঞাসাবাদ করে গেল। ক্লাবের থেকেই কেউ পুলিশে জানিয়েছিল যে আমি কালাচাঁদ নন্দীকে ভালোভাবে চিনতাম। গণেশবাবু বললেন, আমার সঙ্গে সরাসরি কথাবার্তা কিছু ছিল না, তবে লোকটার অনেক কথাই শুনেছি। আমার বাড়িতে যে কাজের লোকটি আছে, ওই মতির মা, ও আর কালাচাঁদের ফ্ল্যাটে যে মেয়েটি কাজ করে, ওই যে টগর না কি যেন নাম, সে নাকি একই গ্রামের। মতির মার কাছ থেকে আমার স্ত্রী কালাচাঁদ নন্দীর অনেক কীর্তিরই খবর পেয়েছেন, পরে আমাকে উনি জানিয়েছেন সেসব। রমেনবাবু বললেন, তা প্রণববাবু, পুলিশ আপনাকে কি কি জিজ্ঞেস করলো? প্রণববাবু বললেন, এই আমি কিভাবে কালাচাঁদবাবুকে চিনি, লোকটা কীরকম ছিল, আমার সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল কি না, খুনের ব্যাপারে আমার কাউকে সন্দেহ হয় কি না। গণেশবাবু জিজ্ঞেস করলেন, তা আপনি কি উত্তর দিলেন প্রণবদা? প্রণববাবু বললেন, আমি যেটা সত্যি সেটাই বললাম, যে আমার সঙ্গে আলাপ অনেক দিনেরই। আসলে ওনার এই ফ্ল্যাট কেনার সময় দালালিটা আমিই করেছিলাম। সাধনবাবু ফ্ল্যাট বিক্রি করবেন বলে আমার কাছে এসেছিলেন। ওদিকে আমার এক পরিচিত ভদ্রলোকের মারফত কালাচাঁদবাবুর সঙ্গে আমার যোগাযোগ হয়। উনি একটা ফ্ল্যাট কিনতে চাইছিলেন, আর এই ফ্ল্যাটের বাজেট একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তাই ওদের মধ্যে যোগাযোগ করিয়ে দিয়ে ফ্ল্যাটটার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই সূত্রেই পরিচয়, এর বেশি আমি কিছু জানি না, আর কাকেই বা সন্দেহ করব, তাই আর কিছু বলিনি। রমেনবাবু ফট করে বললেন, আমার যেন কেমন মনে পড়ছে, এই চায়ের দোকানেই প্রণববাবু আপনি কালাচাঁদবাবুকে একবার চিটিংবাজ বলেছিলেন। বেশ ঝগড়া হয়েছিল আপনাদের মধ্যে, কি যেন একটা কমিশনের ব্যাপার নিয়ে। প্রণববাবু একটু অস্বস্তিতে পড়ে গিয়ে বললেন, আরে আরে, কি কথার কি মানে করছেন আপনি? উনি আসলে আমার ও ফ্ল্যাটের ব্রোকারে 2% কিছুতেই দিচ্ছিলেন না। আজ দেব কাল দেব করে আমাকে এড়িয়ে যাচ্ছিলেন। শেষে এই জগবন্ধুর সামনেই আমি ওনাকে পাকড়াও করি। উনি বেমালুম বলে দিলেন যে 2% নয়, আমি নাকি 1% কমিশনের কথা বলেছিলাম। তখনই রেগে গিয়ে ওনাকে চিটিংবাজ বলি। তারপর সাধনবাবুর সঙ্গে উনি যোগাযোগ করেন। সাধনবাবু বলেন যে 2% কমিশনই উভয় পার্টির থেকে দেওয়া হবে বলে কথা হয়েছিল। তারপর আমি আরও বেশ কয়েকবার তাগাদা দেওয়ার পর উনি আমার প্রাপ্য আমাকে দিয়ে দিয়েছিলেন। তাছাড়া এসব কমিশন নিয়ে আকচি প্রায় সবসময় হয় পার্টির সাথে, তার জন্য কেউ খুন খারাপই করে না। এসব কথা এদিক ওদিক বলে আমাকে মশাই আর বিপদে ফেলবেন না। গণেশবাবু বললেন, যাই বলুন, আমার কিন্তু একজনকে সন্দেহ হয়, ওই যে দক্ষিণ পাড়ার বলরাম। সেবারে কালী পুজোর চাঁদা আর মাইক বাজানো নিয়ে ঝামেলা হলো না, কালাচাঁদবাবু তো একেবারে থানায় গিয়ে নালিশ জানিয়ে এসেছিলেন। তখনই বলরাম ওনাকে শাসিয়েছিল যে কোনো না কোনো সময় সে কালাচাঁদবাবুকে দেখে নেবে। সেবারে মনে আছে, ছুরিও বের করেছিল। আর যতদূর আমি শুনেছি যে
কালাচাঁদ বাবুকেও ছুরি দিয়েই গলার নলি কেটে মারা হয়েছে। তাই আমার কিন্তু ওই বলরামকে বেশ সন্দেহ হয়। প্রণববাবু তাড়াতাড়ি বললেন, হতে পারে। এমনিই তো গুন্ডাগিরির অনেক কেস আছে বলরামের নামে। ডাকাতি করেও নাকি কয়েকবার শ্রীঘরে গেছে। মাথা গরম ছেলে, যখন তখন যার তার গায়ে হাত দেয়। হতেই পারে বলরামই খুনি। রমেনবাবু মুখটাকে আলু সেদ্ধর মতো করে বললেন, মনে হয় না, কারণ খবর শোনেননি বলরাম কি একটা কেসে যেন জেল খাটছে। ডাকাতিই বোধ হয়। মাসখানেকের ওপরে সে জেলে। আর কালাচাঁদ বাবু তো খুন হলেন এই সেদিন। বলরাম তো এখনও জেলেই আছে, তাই তার পক্ষে খুন করা সম্ভব নয়। গণেশবাবু বললেন, এই খবরটা আমি জানতাম না, কিন্তু কালাচাঁদ বাবুর বাড়িতেও তো ডাকাতি হয়েছে। ওনাকে মেরে ওনার ফ্ল্যাটের কাজের মেয়েকে বেঁধে ছেঁধে রেখে শুনেছি টাকা গয়না সব নিয়ে খুনি ডাকাতিরা পালিয়েছে। প্রণববাবু বললেন, আমিও তাই শুনেছি, তবে একজন না একাধিক লোক জানি না। আমি ভাবছি রাতে দরজা ভেঙে ঘরে ঢুকলো, কেউ টের পেল না। ফ্ল্যাটে তো আরও ফ্যামিলি আছে। শুনেছি পুলিশের কাছে সবাই বলেছে যে কেউ কিছুই শোনেনি। ওই বিল্ডিংয়ের কেউ কিছু টের পেল না। রমেনবাবু বললেন, কে বলেছে দরজা ভেঙে ঢুকেছে? দরজা ভাঙেনি। বেরিয়ে যাওয়ার সময় ডাকাত বাইরে থেকে হুড়কো লাগিয়ে দিয়ে চলে যায়। ওই বিল্ডিংয়ের একজন মানুষবাবু সকালবেলায় নিচে নামার সময় ফ্ল্যাটের ভেতর থেকে মেয়ে মানুষের গোঙানির আওয়াজ পেয়ে দেখেন যে বাইরের থেকে দরজায় হুড়কো দেওয়া। তিনি হুড়কো খুলতেই দেখেন ভেতরে একেবারে দরজার কাছে ওই কাজের মেয়ে টগর একেবারে বাঁধা ছাঁধা অবস্থায় পড়ে আছে। উনি টগরকে বন্ধনমুক্ত করেন আর তারপর সবাইকে ডাকাডাকি করে পুলিশে খবর দেন। গণেশবাবু বললেন, তাহলে কি কেউ ভেতর থেকে দরজা খুলে দিয়েছিল? তার মানে খুনি কি কালাচাঁদবাবুর চেনা লোক? গণেশবাবু তাকালেন প্রণববাবুর দিকে। প্রণববাবু অস্বস্তি বোধ করে বললেন, আমি ছাড়াও কালাচাঁদবাবুর অনেক চেনা পরিচিত লোকজন ছিলেন। রমেনবাবু বললেন, হ্যাঁ, কিন্তু প্রকাশ্যে ঝগড়া হয়েছে এমন লোক খুব বেশি ছিলেন না। প্রণববাবু বিরক্তি প্রকাশ করে বললেন, আরে, অনেকের সঙ্গেই ওনার ঝগড়াঝাটি হয়েছে। লোকটার চরিত্র মোটেও ভালো ছিল না। ওই যে স্বপন মণ্ডল, তার সঙ্গে তো ঝগড়া কেন, হাতাহাতি হয়েছিল। মনে নেই? সারা পাড়া জুড়ে কেচ্ছা রটে গিয়েছিল। স্বপন বাইরে চাকরি করে, সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। সেই সুযোগে কালাচাঁদবাবু তার বউ পূর্ণিমার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। একবার বাড়ি ফিরে দুজনকে ওই অবস্থায় একেবারে হাতে নাতে ধরে ফেলেছিল স্বপন। তারপর এই নিয়ে কম ঝগড়া মারামারি হয়েছে। লোকে আমাকেও কম গাল দেয়নি যে এইরকম একটা চরিত্রহীন লোককে আমি এই পাড়ায় ফ্ল্যাট কিনতে সাহায্য করেছি বলে। স্বপন তো এখনও আমার সঙ্গে কথা বলে না। আমি কি করে জানবো কার চরিত্রের কোথায় কি দোষ? তবে ঝগড়া বিবাদ কালাচাঁদবাবু এ পাড়ায় কম লোকের সঙ্গে করে বেড়াননি। গণেশবাবু বললেন, এত কিছুর পরেও কিন্তু ওই মাখামাখি ব্যাপারটা কমেনি। আমাকে নাইট গার্ড বাহাদুর বলেছে যে ওই ঘটনার পরে কালাচাঁদবাবু আর কোনো রাতে স্বপনবাবুর বাড়ির দিকে যাননি, এ কথা ঠিক। কিন্তু স্বপনবাবুর বউ পূর্ণিমা নাকি বেশ কিছু রাতে গোপনে কালাচাঁদবাবুর সঙ্গে দেখা করতে যেতেন। আমার স্ত্রী একবার বলেছিলেন ওই টগর নাকি মতির মাকে বলেছে যে কালাচাঁদবাবু নাকি ওই পূর্ণিমাকে দামি দামি সব উপহার দেন। ব্যাংকে বেনামি অ্যাকাউন্ট খুলে রেখেছেন, যার নমিনি হচ্ছে ওই পূর্ণিমা। প্রণববাবু বললেন, তবেই বুঝুন কি নোংরা লোক। না, আমার একটাই ভুল হয়েছে যে এমন একটা লোককে এই পাড়ায় ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে দিয়েছিলাম। গণেশবাবু বললেন, তাহলে এখন তো সন্দেহ স্বপন আর তার বউয়ের দিকেও যাচ্ছে। কারণ এমন হতেই পারে পূর্ণিমা ওই ফ্ল্যাটে গেছে আর স্বপনবাবু জানতে পেরে ওই ফ্ল্যাটে এসে পৌঁছেছেন। দরজা খুলে দেওয়ার পরে স্বপনবাবুর আগের মাথায় খুন করেছেন কালাচাঁদবাবুকে। নইলে অন্য একটা নাটকও থাকতে পারে। দুজনে মিলে হয়তো কালাচাঁদবাবু সব সম্পত্তি হাতাতে চেয়েছিলেন। অন্য কেউ হয়তো মাঝে ঢুকে পড়েছে, তাই ছল করে ফ্ল্যাটে ঢুকে কালাচাঁদবাবুকে খুন করে টাকা গয়না সব নিয়ে দুজনে পালিয়েছে। রমেনবাবু বললেন, কিন্তু এসব কথা তো ওই কাজের মেয়ে টগর বলেনি। সে বলেছে হঠাৎ কেউ পেছন থেকে আক্রমণ করে তাকে। সে মেঝেতে ঘুমোচ্ছিল, তাকে পিছমোড়া করে হাত পা মুখ বেঁধে কেউ ঘরের ভেতরে চলে যায়। সে ভয়ে আর বাঁধনি চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে আর কিছু বলতে পারছে না। আততায়ী কজন সে জানে না। তাকে নাকি পেছন থেকে আক্রমণ করা হয়েছিল। আমি যতদূর জানি ক্লাবে ছেলেদের কাছে শুনেছি ওই টগর নাকি এই বয়ানই দিয়েছে।
জগবন্ধুর দোকানে সেই সময় খদ্দেরদের সংখ্যা কিছুটা কম। সে এতক্ষণ এই তিনজনের কথা শুনছিল। এবারে সে নিজেও তাদের সামনে একটা বেঞ্চে এসে বসে বলল, স্বপনবাবু এ পাড়ায় নেই, অনেকদিন হলো তিনি চাকরির কাজে বাইরে, ফিরবেন আরও 2 দিন পর। আমার এখান থেকে দুধ যায় ওনার বাড়িতে, সেই টাকার মাসিক দাম এখনও বাকি। ওই বিলু বলে যে ছেলেটা আমার দোকানে কাজ করে, সে গিয়েছিল 2 দিন আগে টাকা চাইতে, তো স্বপনবাবুর বউ তাকে এই কথা বলেছে। এখন একজন মেয়ে মানুষের পক্ষে কি খুন করে ওই গয়নাগাটি টাকা পয়সা একা সরানো কি সম্ভব? আমি জানি না, আপনারা কি বলেন? গণেশবাবু বললেন, একেবারে অসম্ভব নয়, তবে একজনের পক্ষে এসব করা তো একটু বেশি কঠিনই। প্রণববাবু বলে উঠলেন, কিন্তু গণেশ যে বলছিল আর কেউ হয়তো ঢুকে পড়েছে, এই আর কেউটা কে? গণেশবাবু বললে, না, লোকটার তো মেয়ে মানুষের দোষ ছিল। ওনার ব্যবহারে পাড়ার অনেক মহিলারাই অভিযোগ করেছেন। এখন পূর্ণিমা একা নাকি আবার আর কেউ ছিল সেটাই বলছি আর কি। আমি অবশ্য এ বিষয়ে আর কিছু জানি না। জগবন্ধু এবার হেসে উঠে বলল, সে কি, মতির মা আপনার স্ত্রীকে এত কথা বলে আর এইটা বলেনি? গণেশবাবু অবাক হয়ে বললেন, কোনটে? জগবন্ধু বলল, আরে ভেদি তো ঘরেই রয়েছে। ইদানিং ওই টগরের সঙ্গেও তো একটা মাখামাখি তৈরি হচ্ছিল কালাচাঁদ নন্দীর। মাঝে মধ্যেই টগরকে দামি উপহার দিচ্ছিলেন। টগরও তো দিনকে দিন বেশ ডাগর হয়ে উঠেছে। আমার দোকানের বিলুর মাঝে ওই টগরের জন্য বুকের ব্যথা উঠেছিল। কাঁচা বয়সে যা হয় আর কি। তার দিন কয়েক টগরের সঙ্গে ঢলাঢলি করতে গিয়ে বোঝে টগরের একাধিক নাগর রয়েছে। এ মেয়ে সুবিধের নয়, আর তাকে ছিপে তোলাও বিল্লুর কম্য নয়। ব্যাটা ঘাড় নেতিয়ে ফিরে এসে কাজে মন দেয়। কিন্তু ওর মুখেই শুনেছি, টগরই জানিয়েছে যে বাড়ির কর্তা ওকে আদর যত্ন করে কি কি দেয়, বুঝলেন? রমেনবাবু আবার ফট করে বলে বসলেন, তা তোমার ওই বিলুই বা কোথায়? বেশ কয়েকদিন তো তাকে দেখি না। আবার প্রেমে ব্যর্থ হয়ে এইসব খুন খারাপের কাণ্ড করে বসেনি তো? অল্প বয়সী ছোঁড়া, এদের কখন কি মাথায় ঢোকে? জগবন্ধু বলল, আরে না না, ওকে সন্দেহ করে লাভ নেই। বিলুর পিস্তুত বোনের বিয়ে ছিল, গ্রামে গেছে, আজই ফিরবে। এই দোকান খোলার আগেও আমি ওকে মোবাইলে ফোন করেছি, বলল ট্রেনে উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবে। গণেশবাবু কি যেন ভাবছিলেন, তারপর বললেন, জগবন্ধু তো আবার নতুন কথা শোনালে। মতির মা আমার স্ত্রীকে যা বলেছে সেই অনুযায়ী তো ওই সকালে আমাদের এদিকে খবরের কাগজ দেয় না, ওই যে রতন, টগরের তো ওর সাথেই একটা ভালোবাসাবাসি রয়েছে। দুজনে নাকি সিনেমা দেখতে যায়, পটায়ে ঠেলা থেকে ঝালমুড়ি খায়, ওই নন্দন উদ্যানের বেঞ্চে বসে থাকে। আমি তো নিজের চোখে দেখেছি ওদের দুজনকে গা ঘাঁষাঘাঁষি করে বসে থাকতে। প্রণববাবু বললেন, সে তো আমিও ওদের দেখেছি একসাথে অনেক জায়গাতেই। রমেনবাবু বললেন, তার মানে মেয়েটি সুবিধের নয়। এখন এটা হতে পারে যে টগর মিথ্যে বলছে। সেই রাতে দরজা খুলে দিয়েছিল, কারণ ক্লাবের সেক্রেটারি অসিত বলছিল ওর নাকি এক মেশো আছে থানায়, কনস্টেবলের পদে। তিনি নাকি ওকে বলেছেন, ময়নাতদন্তের রিপোর্টে বলেছে যে কালাচাঁদবাবুকে ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। তাহলে ওই টগর হয়তো ঢলিয়ে পটিয়ে নিয়েছিল কালাচাঁদবাবুকে। তার আসল উদ্দেশ্য ছিল কালাচাঁদের টাকা পয়সা গয়নাগাটি হাতিয়ে নেওয়া। তার আসল প্রেমিক ওই রতন। সে রাতে কায়দা করে সে রতনকে দরজা খুলে তেতলার ফ্ল্যাটে ঢোকায়। তারপর দুজনে মিলে কালাচাঁদকে খুন করে। আলমারির সিন্দুক থেকে সব টাকা পয়সা গয়নাগাটি বের করে নেয়। রতন ঠিক দরজার কাছে টগরকে বেঁধে রাখে, লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, আর সকালে যাতে টগরের মুখ বাঁধা অবস্থায় গোঙানি বা জোড়া পায়ের ধাক্কা কেউ না কেউ শুনতে পায়। আর তারপর দরজায় হুড়কো দিয়ে সব ডাকাতির মালপত্র নিয়ে চলে যায়। এখন তো এটাই একমাত্র খুনের সম্ভাবনা বলে মনে হচ্ছে। সে রাতে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই রতন যদি বর্ষাতে পড়ে থাকে কেউ খুব একটা সন্দেহ করবে না, আর বৃষ্টিতে বর্ষাতে রক্তের দাগও সহজেই ধুয়ে যাবে। গণেশবাবু বললেন, এই তো সহজেই কেস সলভ হয়ে গেল। একটু তলিয়ে ভাবলেই আসল অপরাধীকে খুঁজে বের করা যায়। প্রণববাবু বললেন, আরে এটা তো আমাদের একটা আলোচনা। হ্যাঁ, পুলিশ এই পথে ভাবতেই পারে, তবে এই রকম একটা সম্ভাবনা রয়েছে। এটাই হয়েছে তা তো আমরা বলতে পারি না। পুলিশ সঠিক তথ্য প্রমাণ পেলে তবে আসামিকে ধরবে ঠিকঠাক।
রমেনবাবু হেসে বললেন, সেটাই তো বলছিলাম, বসে বসে আকাশ কুসুম ভাবাই যায়, কিন্তু পুলিশকে কাজ করতে হয় পোক্ত প্রমাণের উপর ভিত্তি করে, নইলে অপরাধী তো আদালতে খালাস পেয়ে যাবে। চার্জশিট বানাতে হয় সেইভাবে যাতে প্রমাণের উপর ভিত্তি করে আদালতে অভিযুক্তকে দোষী প্রমাণিত করা যায়। তাই তাদের কাজটা এত সহজ নয়। প্রণববাবু বললেন, হ্যাঁ, তাছাড়া টগর আর রতনকেও পালায়নি, দুজনেই এখানেই রয়েছে। টগরকে গত সন্ধেবেলাতেও ঘণ্টাদার মুদি দোকানে দেখেছি। জগবন্ধু বলল, আজ সকালেও তো রতন এসে কাগজ দিয়ে চা খেয়ে গেল। সবাই আরও 1 রাউন্ড চায়ের অর্ডার দিলেন। চা খাওয়া 3 জনের প্রায় শেষের দিকে। হঠাৎ রমেনবাবু হেসে বললেন, কই হে জগবন্ধু, তোমার বিলুর তো এখনো পাত্তা নেই, বেলা যে চড়ে এলো। হাত ঘড়িতে সময় দেখে জগবন্ধু বলল, বিলু ওখান থেকে বেরিয়েছে ভোরে, ওদিক থেকে প্রথম ট্রেনটাই ধরার কথা, এতক্ষণে তো ওর এসে যাওয়া উচিত। মোবাইল এখন পরিষেবা সীমার বাইরে বলছে, এত দেরি তো হওয়ার কথা নয়। গণেশবাবু বলে উঠলেন, শেষে আবার বিলুই তো সেই খুনি নয়। জগবন্ধু বলল, দূর দূর, ওকে 12 বছর বয়স থেকে দেখছি, খুন করার মতো এলেম ওর নেই। আমি ভাবছি পথে কোনো। তখনই একটু তফাতে সাইকেলের বেল হর্নের শব্দের মতো শোনা গেল। দ্রুত সাইকেল চালিয়ে দোকানের সামনে এসে সাইকেল থামালো বিলু। সাইকেল সে স্টেশনের কাছে জমা রেখে গিয়েছিল, ফেরার সময় একেবারে নিয়ে এসেছে। সাইকেলের ক্যারিয়ারে বাঁধা নিজের ব্যাগটা নিয়ে দ্রুত সে দোকানে ঢুকে এসে বসে ঢকঢক করে জগ থেকে অনেকটা জল গলায় ঢেলে নিল। তারপর একটু হাঁপাতে লাগলো। জগবন্ধু বলল, কিরে বিলু, তোর এত দেরি হলো? ট্রেন লেট ছিল? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? বিলু বলল, হাঁপাচ্ছি কি সাধে? আপনারা কিছু শোনেননি? ওদিকে স্টেশনের দিকে তো হুলস্থুল কাণ্ড, সেসব দেখে বুঝে আসতে দেরি হয়ে গেল। ট্রেন স্টেশনে একেবারে ঠিক সময় ঢুকেছিল বলেই তো এসব জানতে পারলাম। প্রণববাবু জিজ্ঞেস করলেন, কি জানতে পারলে? বিলু জগ থেকে আরও কিছুটা জল গলায় ঢেলে বলল, ওই যে বদ্রি অ্যাপার্টমেন্টের কালাচাঁদ নন্দী খুন হয়েছিলেন না, তার 2 দিন পরেই তো আমি গ্রামে গেলাম। সেই কালাচাঁদবাবুর খুনি আজ এই কিছুক্ষণ আগে স্টেশনের সামনে পুলিশের হাতে ধরা পড়ল। খুনি ধরা পড়েছে? কে কে খুনি? কিভাবে? একসাথে সবার মুখ থেকে প্রশ্নগুলো ধেয়ে এলো বিলুর দিকে। বিলু বলল, 1 জন নয়, 2 জন ধরা পড়েছে। ওই কালাচাঁদবাবুর কাজের মেয়ে টগর আর ওই কাগজওয়ালা রতন। ওই খচ্চর মাগিয়ার হারামজাদা নাগর, এই 2 জনে মিলেই খুন করেছে। ডাকাতিও এরাই করেছে। তারপর টগরকে বেঁধে রাখার নাটক করে চুপচাপ এতদিন ভালো মানুষের মতো ছিল, ভেবেছিল কেস থিতিয়ে গেলে একসঙ্গে পালাবে। শুনলাম ওই ময়না তদন্তে নাকি ফ্ল্যাটে পাওয়া কাদায় জুতোর ছাপ দেখেই পুলিশ তদন্তে গিয়েছে। তারপর এই 2 লাইলা মজনুর পেছনে পুলিশ লোক লাগিয়ে রেখেছিল। 2 জনে এদিক ওদিক ভেবেছে সে কেস একেবারে শান্ত হয়ে গেছে, ফাইল চলে গেছে ঠান্ডা ঘরে। কিন্তু পুলিশের লোক যে সাদা পোশাকে তাদের উপরে নজর রেখে চলেছে, ব্যাটারা টের পায়নি। আজ সুযোগ বুঝে এই বেলা ট্রেনে সব ডাকাতি টাকা পয়সা গয়না নিয়ে চম্পট দেওয়ার তালে ছিল। 2 জনে জিনিসপত্র নিয়ে স্টেশনের কাছাকাছি একসাথে হতেই পুলিশ একেবারে হামলে পড়ে ধরেছে। ডাকাতি সব মাল উদ্ধার হয়েছে এদের থেকে। দুটোই এখন শ্রীঘরে চালান হয়েছে। বেশ হয়েছে। এসব দেখে শুনে বুঝে আসতে একটু দেরি হয়ে গেল। একটু জিরিয়েই জগা কাকা তোমার কাজে লেগে পড়ছি। বিলু আবার কিছুটা জল খেলো। জগবন্ধু সহ তার 3 খদ্দের বেশ অবাক হয়ে একে অন্যের মুখ তাকাতাকি করতে লাগলো। তাদের অবসর সময়ের গোয়েন্দাগিরি একেবারে যে সঠিক লক্ষ্যভেদ করে ফেলবে তা তারা নিজেরাও এভাবে আশা করেনি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।